আজকে আমরা এই C40 যেটা BBS 2017 অঙ্কটা এসেছিল, একটা কোম্পানি হাসান লিমিটেড ওরা একটা মেশিন ক্রয় করেছে, পারচেস জানুয়ারির 1 তারিখে 2015 সালে। আর মেশিনটা কিনেছিল 2 লক্ষ টাকা দিয়ে, এবং এটার জন্য তারা 10,000 টাকা ট্রান্সপোর্টেশন কস্ট পরিশোধ করেছিল, এবং 5,000 টাকা আরো পরিশোধ করেছিল ইনস্টলেশন, এটা যখন তারা সংস্থাপন করতে গিয়েছিল তখন। তো দেখা গেল এই মেশিনটার পিছনে টোটাল খরচ হইল 2,10,000, আরো 5,000, মোট 2,15,000 টাকা। আমরা জানি একটা মেশিন ক্রয় করলেই ওইটা আমরা ব্যবহার করতে পারি না, ব্যবহার করার আগ পর্যন্ত ওইটার পিছনে আরো কিছু খরচ হয়। মোট যত খরচ হইলো এটাই হচ্ছে একটা মেশিনের বা একটা সম্পত্তির মোট খরচ। হতে পারে ট্রান্সপোর্টেশন কস্ট, ইনস্টলেশন কস্ট, অথবা বিদেশ থেকে মেশিনটা আনাইলে ইম্পোর্ট ডিউটি, মানে আমদানি শুল্ক, এমন খরচগুলো সবগুলোই কি হবে, মেশিনের এই যে ক্রয় মূল্যটা 2 লক্ষ টাকা এটার সাথে যোগ হয়ে যাবে। এরপরে দেখেন দা ফার্ম পারচেস অ্যানাদার মেশিন, এটা গেল 2015 সালের জানুয়ারি 1 তারিখের কথা। তারা আরো একটা মেশিন পারচেস করেছে মার্চের 1 তারিখে 2016 সালে, প্রায় 1 বছর 3 মাস পরে, 2 মাস পরে, অ্যাকচুয়ালি 3 নম্বর মাসের 1 তারিখে ক্রয় করছে। তারা 10 লক্ষ টাকা দিয়ে একটা মেশিন কিনছে, এবং এটার ইনস্টলেশন কস্ট হচ্ছে 5,000 টাকা। ভালো মতো খেয়াল করবেন, তারা 10 লক্ষ টাকা দিয়ে একটা মেশিন কিনলো এবং এটার ইনস্টলেশন কস্ট হচ্ছে 5,000 টাকা। তাহলে এটা টোটাল কস্ট কিন্তু আমরা অটোমেটিক্যালি বুঝতে পারি যে এই যে মেশিনটা, এটার সাথে ইনস্টলেশন কস্টটা যোগ হবে 5,000 টাকা। এখন একটা ব্যাপার আমি বলে দেই, এটা 10 লক্ষ না হয়ে 1 লক্ষ হইতো। এখানে ছোট্ট একটা ভুল করছে, যে 10 লক্ষ লিখছে, এটা 1 লক্ষ হবে। অ্যান্সারের মধ্যে আবার দেখবেন 1 লক্ষ করা হয়েছে, তো এটা ভুলে 10 লক্ষ লেখা হয়েছে, এটা 1 লক্ষ হবে। 1 লক্ষ টাকা দিয়ে একটা মেশিন কিনছে এবং 5,000 টাকা হচ্ছে ইনস্টলেশন কস্ট, মোট 1,05,000 টাকা। দুইটা মেশিনেরই, বোথ মেশিনস, এটা যে এস্টিমেটেড লাইফ সেটা হচ্ছে 10 ইয়ার। একটা কিনছে 2015 জানুয়ারি 1 তারিখে, আর একটা 2016 মার্চের 1 তারিখে। একটা মেশিনের পিছনে টোটাল কস্ট হয়েছে 2,15,000, আরেকটা মেশিনের পিছনে টোটাল কস্ট 1,05,000। আফটার দ্য ম্যাচিউরিটি, মেয়াদ কাল শেষ হওয়ার পরে, এই যে আয়ুষ্কাল যে 10 বছর আছে এটা শেষ হওয়ার পরে মেশিন গুলো বিক্রি করতে পারবে। একটা বিক্রি করতে পারবে 15,000 টাকা, ওই যে জানুয়ারি 1 তারিখে যেটা কিনছিল 2015 সালে, ওইটা বিক্রি করতে পারবে 15,000 টাকা। আর যেটা 2016 মার্চের 1 তারিখে কিনলো সেটা বিক্রি করতে পারবে 5,000 টাকায়। আমরা জানি আয়ুষ্কাল শেষে সম্পত্তি থেকে যে সুবিধাটা আমরা পাই ওইটা বিক্রি করে, ওইটাকে বলা হয় স্ক্র্যাপ ভ্যালিউ বা সেলভেজ ভ্যালিউ, অথবা রেসিডুয়াল ভ্যালিউ, মানে ভগ্নাবশেষ মূল্য বা অবশিষ্ট মূল্য। দুইটা মেশিনেরই অবশিষ্ট মূল্য আছে, একটার 15,000 টাকা, একটার 5,000 টাকা। ফার্ম তার হিসাব নিকাশ ক্লোজ করে 31 ডিসেম্বর তারিখে, মানে আমাদেরকে 1 বছরের হিসাব করতে হবে, জানুয়ারি 1 থেকে ডিসেম্বর 31। স্ট্রেট লাইন মেথডে ডিপ্রিসিয়েশন ধরতে হয় 2015 থেকে 2017 সাল, মোট 3 বছরের কথা এখানে বলা হয়েছে। এখানে বলা হয়েছে ক্যালকুলেট অ্যানুয়াল ডিপ্রিসিয়েশন, বাৎসরিক অবচয়টা বের করতে বলেছে 2015, 2016 আর 2017, 3 বছরের। চলেন প্রথমে আমরা অ্যানুয়াল ডিপ্রিসিয়েশনটা বের করি। এখানে দেখবেন যে 1 নম্বর মেশিনারিটা, ওইটার জন্য আমি প্রথমে অ্যানুয়াল ডিপ্রিসিয়েশন গুলো বের করেছি। দেখেন প্রথমেই যে মেশিনারিটা, 1 নম্বর মেশিনারিটা যেটা 2015 সালের জানুয়ারি 1 তারিখে কিনেছিল, ওইটা টোটাল কস্ট বের করা হয়েছে। 2 লক্ষ টাকা দিয়ে কিনলো, ট্রান্সপোর্টেশন কস্ট, ইনস্টলেশন কস্ট, টোটাল 2,15,000। আর অ্যানুয়াল ডিপ্রিসিয়েশন এবার আমরা বের করব, তাই না? আমরা জানি স্ট্রেট লাইন মেথডে অ্যানুয়াল ডিপ্রিসিয়েশনের যে সূত্রটা, টোটাল কস্ট মাইনাস সেলভেজ ভ্যালু ডিভাইডেড ইউজফুল লাইফ। টোটাল কস্ট 2,15,000 টাকা, এবং সেলভেজ ভ্যালু হচ্ছে 15,000 টাকা, এবং ইউজফুল লাইফ 10 ইয়ার্স। তো প্রতি বছরে অবচয় হবে 20,000 টাকা। এই হিসাবে 2015 জানুয়ারি থেকে যেহেতু কিনছে, সুতরাং সারা বছরের অবচয় হবে 2015 সালে, তো পুরো 20,000 টাকাই অবচয়। 16 সালেও 20, 17 সালেও 20, কারণ আমরা জানি যে স্ট্রেট লাইন মেথডে প্রত্যেক বছর অবচয়ের পরিমাণটা সমান হয়।
এই ছিল প্রথম যে মেশিনটা, সেটার অবচয় 3 বছরের। এরপরে এখানে যে দ্বিতীয় মেশিনটা, এটার আমরা অবচয় বের করব। তার আগে আমরা টোটাল কস্ট বের করছি। 1 লক্ষ টাকা দিয়ে ক্রয় করেছিল এবং 5,000 টাকা ছিল ইনস্টলেশন কস্ট, টোটাল 1,05,000 টাকা। তারপরে অ্যানুয়াল ডেপ্রিসিয়েশন সূত্রটা এখানে জাস্ট মান বসাইছি, টোটাল কস্ট মাইনাস স্যালভেজ ভ্যালু ডিভাইডেড ইউজফুল লাইফ। প্রতি বছর 10,000 টাকা করে অবচয় হয়। এখন 2016 সালের মার্চের 1 তারিখে এই মেশিনটা কিনে আনছিল, সুতরাং মার্চের 1 থেকে শুরু করে ডিসেম্বর 31, মোট 10 মাসের অবচয় হবে 2016 সালে। 15 সালে তো এটা কিনে নাই, সুতরাং 15 সালে অবচয় নেই, 16 সালে কিনছে। 10,000 টাকা মার্চের 1 তারিখে কিনছে, 1 বছর অবচয় হয় 10,000। তো 12 দিয়ে ভাগ 10 দিয়ে গুণ, তাহলে 10 মাসের অবচয়টা পাবো। তো 2016 সালে 10 মাসের অবচয় হিসাব করলে 8,333। এবং 2017 সালে তো সারা বছরই ছিল, তো সারা বছর অবচয় কত? 10,000 টাকা। এই গেল প্রত্যেকটা মেশিনের ইন্ডিভিজুয়াল অবচয়। এখন যদি কোম্পানির অবচয় বের করতে চাই, তাহলে কি হবে? যে টোটাল ডেপ্রিসিয়েশন 2015 সালে একটাই মেশিন ছিল, 20,000 টাকা অবচয় হয়েছে 1 নম্বর মেশিনটা। আর 2016 সালে দুইটা মেশিন ছিল, 1 নম্বর মেশিনে অবচয় 20, 2 নম্বর মেশিনে 8,333, তো টোটাল 28,333। এরপরে 2017 সালের অবচয়, একটা মেশিন প্রথমটা যেটা 20,000 টাকা অবচয়, এবং দ্বিতীয় মেশিনটা যেটা 10,000 টাকা অবচয়। এই হচ্ছে টোটাল 30,000 টাকা অবচয়। আশা করি যে প্রথম রিকোয়ারমেন্টটা, যে অ্যানুয়াল ডেপ্রিসিয়েশন, বাৎসরিক যে অবচয়গুলো 2015 থেকে 17 দুইটা মেশিনারি বের করা হয়েছে আলাদা আলাদা, এবং টোটাল যে কোম্পানির অবচয়টা সেটাও দেখানো হয়েছে। আশা করি এই প্রথম রিকোয়ারমেন্ট আপনারা খুব সহজেই বুঝতে পারবেন। এইবার আমরা এই অঙ্কের যে 2 নম্বর বি নম্বর রিকোয়ারমেন্টটা, প্রিপেয়ার জার্নাল এন্ট্রিজ, যেহেতু 2015 থেকে 17 বলেছে, সুতরাং আমরা 3 বছরের জাবেদাটাই দিব। এইখানে দেখবেন জাবেদা দেখানো হয়েছে। প্রথমে 2015 সালে জানুয়ারি 1 তারিখে একটা মেশিন ক্রয় করে আনা হয়েছিল, এবং ওইটার পিছনে আনুষঙ্গিক কিছু খরচ হয়েছিল 15,000 টাকা। এখন ওই 15,000 টাকার আনুষঙ্গিক খরচের জন্য আমরা আলাদা জাবেদা দিতে পারি, অথবা ওই 15,000 টাকা যদি আমরা মেশিন ক্রয়ের জাবেদার সাথে যুক্ত করে দেই, তাহলেও হয়ে যাবে। এখন আনুষঙ্গিক খরচের জন্য জাবেদা কিন্তু মেশিন ক্রয় করলে যে জাবেদা, সেই জাবেদাই, মেশিন ডেবিট ক্যাশ ক্রেডিট। আর মেশিন কিনলেও জাবেদা কি? মেশিন ডেবিট ক্যাশ ক্রেডিট। সুতরাং আনুষঙ্গিক খরচের জন্য আলাদা কোনো জাবেদা না দিলেও চলে। যে খরচটা হয়েছে আনুষঙ্গিক, ওইটা মেশিন ক্রয়ের সাথে যোগ করে একটা জাবেদা দিয়ে দিলেই হয়ে যাবে, মেশিনারি ডেবিট ক্যাশ ক্রেডিট। 2015 সালের জানুয়ারি 1 তারিখে 2 লক্ষ টাকা দিয়ে মেশিনটা কিনেছিল, এবং আরো এক্সট্রা 15,000 টাকা খরচ হয়েছিল, টোটাল 2,15,000। এরপরে দেখেন যে 2015 সালের বছরের শেষে একটা জাবেদা দিতে হবে। কিসের জাবেদা? ডেপ্রিসিয়েশনের। 2015 সালে মোট কত টাকা অবচয় হয়েছে? একটাই মেশিন ছিল, 20,000 টাকা অবচয়। ডেপ্রিসিয়েশন এক্সপেন্স ডেবিট অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন ক্রেডিট, 20,000 টাকা। এখানে কিন্তু আমরা পুরো কোম্পানির জন্য জাবেদা করছি, কোন একটা স্পেসিফিক মেশিনের জন্য না। 2015 সালে মেশিনের কয়টা মেশিন, 2015 সালে কোম্পানির কয়টা মেশিন ছিল, 2015 সালে কোম্পানির মোট কত টাকা অবচয় হয়েছে, এমন একটা হিসাব করছি আমরা। এরপর 2016 সাল, 2016 সালের মার্চের 1 তারিখে আমরা আরো একটা মেশিন কিনে আনছি, এবং টোটাল কস্ট কত হয়েছে? 1,05,000 টাকা। মেশিনারি ডেবিট ক্যাশ ক্রেডিট, টোটাল 1,05,000 টাকা। এখন 2016 সালেও তো অবচয় হবে, তাই না? ডিসেম্বর 31 তারিখ আমরা অবচয়ের জাবেদা দিব। এখন 2016 সালে দুইটা মেশিন, এবং দুইটা মেশিনের মোট অবচয় কত একটু আগে আমরা বের করেছি, 28,333, এটার জন্য জাবেদা দিলাম। এরপরে 2017 সাল, 2017 সালে কিন্তু নতুন কোনো মেশিন ক্রয় করে নাই, সুতরাং নতুন কোনো মেশিন ক্রয়ের জাবেদাও হবে না। কিন্তু ডেপ্রিসিয়েশন তো হবে, তাই না? এই ডেপ্রিসিয়েশনের জাবেদাটা দেওয়া হয়েছে। টোটাল কত টাকা অবচয়? 30,000 টাকা। আই হোপ ইউ গেস আন্ডারস্ট্যান্ড। এরপরে এখানে যে 3 নম্বর রিকোয়ারমেন্টটা, সেটা হচ্ছে প্রিপেয়ার ডেপ্রিসিয়েশন এক্সপেন্স অ্যাকাউন্ট এন্ড অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্ট। দুইটা খতিয়ান করতে বলা হয়েছে, একটা অবচয় হিসাবের জন্য আর একটা পুঞ্জীভূত অবচয়ের জন্য। এখন আমরা যদি জাবেদা করতে পারি, তাহলে কিন্তু এই খতিয়ান গুলো করা আমাদের জন্য খুব কঠিন কিছু না। এখানে যেই
জাবেদা গুলো করলাম আমরা 2 নম্বর রিকোয়ারমেন্টে, ওইখান থেকে দেখে দেখে আমরা জাস্ট ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্টে খতিয়ান, অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্টে খতিয়ান এগুলো করব। আশা করি আপনারা খুব সহজেই এই খতিয়ান গুলো করতে পারবেন। এটা আমি আর আপনাদেরকে ব্যাখ্যা করলাম না। আপনারা আপনাদের মতো টি ছক অথবা চলমান যে ছক, যেভাবেই আপনাদের সুবিধা হয় আপনারা জাস্ট খতিয়ান গুলো করবেন। এটা একটা ছোট্ট হোমওয়ার্ক। এটা করে আপনারা খাতায় করবেন, ছবি তুলবেন এবং আমাকে দেখাবেন।